মাতৃপিতৃহীন মীরা তখনই বুঝতে পেরে গিয়েছিল যখন তার স্বামী তাকে বলল, মীরা, আমাদের এই 1 বছরের সংসারেও মা তোমাকে মেনে নেয়নি, আমাদের এই সম্পর্কটাকে মেনে নেয়নি। প্রতিদিন তোমার নামে মার কাছে নালিশ শুনতে শুনতে আমি সত্যি তিক্ত এবং সত্যি আমি অতিষ্ঠ। দয়া করে আমাকে ছেড়ে চলে যাও, আমি আর এই ভার নিতে পারছি না। হয় তুমি বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো আমায় মেরে ফেলো। স্বামীর অসহায় মুখ পানে চেয়ে মীরা শুদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। কথার সারমর্ম বুঝতে বেগ পেতে হলো তার। বিমূঢ় দৃষ্টিপাত স্বামী ইয়ামিনের দিকে ফেলে মন্থর গলায় বলল, আমাকে ডিভোর্স দিতে যাচ্ছ? ইয়ামিন ইতস্তত বোধ করলো খানিকটা। প্রত্যুত্তরে বলে, যা ভাবছো তাই। মীরা অবাকের শীর্ষে। যে ছেলেটা তাকে ছাড়া কিছুই বুঝতো না, আজ সে ছেলেই কিনা তার কাছে মুক্তি চাইছে। মীরার শরীরে কম্পন অনুভব করলো। নিজেকে স্থির রেখে অস্ফুষ্ট স্বরে বলল, আমি মুক্তি দিলে কি তুমি আর মা শান্তি পাবে? হ্যাঁ, পাবো। ইয়ামিনের সোজাসাপটা উত্তর। অন্তঃস্থলে আঘাত অনুভব করলো মীরা। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলে ইয়ামিন, তবে এখন কেন পথ বদলাচ্ছ? ইয়ামিন নির্বিকার ভঙ্গিতে বলল, আবেগের বশে তোমায় নিজের ভালোবাসা ভেবে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সেই ভালোবাসাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তোমাকে ডিভোর্স দেওয়া ছাড়া কোনো উপায় অন্তর নেই আমার। আকস্মিকভাবে মীরা হেসে উঠল। ইয়ামিন চমকে গেল মুহূর্তেই। থমথমে মুখে মীরার মনোভাব বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো সে। মীরা শুকনো হাসি অধরে ঝুলিয়ে বলে, কি চাচ্ছ, আজকে চলে যাব? ইয়ামিনের থমথমে মুখশ্রী একটু থমকে বলে উঠল, ঢাকার টিকিট আছে, আমার কাছেই আছে। আজকের বাস 2 ঘন্টা পর ছাড়বে, তুমি চাইলে যেতে পারো। মীরা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বলল, এখন বুঝি আমাকে চট্টগ্রাম থেকেও তাড়ানোর পরিকল্পনা করেছো? ইয়ামিন অপ্রস্তুত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মীরা তা দেখে ম্লান হেসে বলে, চিন্তা করো না, তোমার দ্বিতীয় বিয়েতে কোনো বাধা দিব না আমি। আজই চলে যাব এই শহর ছেড়ে, যে শহরে পাড়ি দিয়েছিলাম তোমার হাতে হাত রেখে। ইয়ামিন চমকালো এই ভেবে যে তার দ্বিতীয় বিয়ের কথা মীরা জানলো কি করে। তবে বিনা বাক্য ব্যয় করে মীরার হস্তে একটি বাসের টিকিট ধরিয়ে আর একটা মোটা খাম ধরিয়ে বলে, এখনো আমাদের ডিভোর্স হয়নি, তবে তুমি যাওয়ার পূর্বে তাও হয়ে যাবে। মীরা আর চোখে খামের দিকে তাকিয়ে বলে, এগুলো কি? ইয়ামিন গম্ভীর স্বরে বলে, টাকা। মীরা কড়া কথা শোনানোর জন্য যেই প্রস্তুতি নিবে তার পূর্বে ইয়ামিন বলে ওঠে, বিয়ের দেনমোহরের টাকা, এইগুলো তোমার প্রাপ্য ছিল। বলে ইয়ামিন গটগট পায়ে চলে গেল। মীরা তার যাওয়ার পানে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। নিয়তির কি অদ্ভুত খেলা, যার সাথে এই শহরে পাড়ি জমানো তাকে মুক্তি দিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়া। ভাগ্য বড়ই বিচিত্র, কারো ভাগ্য থাকে রঙিন, আবার কারো বেরঙিন। মীরার মনে হচ্ছে তার ভাগ্য ঠিক তার জীবনের মতোই বেরঙিন। নেই কোনো পিতৃছায়া, নেই কোনো মাতৃছায়া। এতিম এই মেয়েকে প্রথম ছুঁয়েছিল ইয়ামিন নামক ছেলে। ইয়ামিনের বক্ষস্থলে গুটিসুটি মেরে শুলে পৃথিবীর সব থেকে সুখী নারী মনে করত নিজেকে। ইয়ামিনের বক্ষস্থল তার শান্তির জায়গা। তবে জানতো না যে ভাগ্য সব সময় কারোর সহায় হয় না। আজ দ্বিতীয়বারের মতো মীরার সুখ কেড়ে নিল ভাগ্য। ডিভোর্স পেপারে সাইন করে মীরা এসে কোলাহলপূর্ব পরিবেশ দেখে কিঞ্চিত হাসল। বিয়ের আমেজ মুহূর্তেই এসে পড়েছে বাড়িতে। বড় ছেলের দ্বিতীয় বিয়ে বলে কথা। মীরার দৃষ্টি গেল হলুদ পাঞ্জাবি পরিহিত ইয়ামিনের দিকে। তার আর ইয়ামিনের বিয়েটা ভীষণ সাদামাটা ভাবে হয়েছিল। ছিল না কোনো জাঁকজমক লাইটিং, ছিল না কোনো বিয়ের পোশাক, আর ছিল মুখে কোনো সাজ। শুধুমাত্র 3বার কবুল বলে শুরু করেছিল তাদের এই সংসারের যাত্রা। কিন্তু কে জানতো 1 বছর যেতেই যে এই সংসারে ফাটল ধরবে। মীরা নিজের অন্তঃস্থলের কষ্ট ব্যক্ত করতে চাইল না। যে এই কষ্টের মূল্য দিতে জানে না তার কাছে তো নাই। মীরা গম্ভীর মুখে ইয়ামিনের সম্মুখে দাঁড়ালো। ইয়ামিনের খালাতো ভাই রেদওয়ান হেসে বলে, এই ভাবি, ব্যাগপত্র নিয়ে কই যাচ্ছেন? জামাইয়ের বিয়ে খেয়ে যাবেন না? কাল তো যেতে পারতেন। মীরা বুঝতে পারল তাকে টিটকারি করে কথাটা বলা হয়েছে। রেদওয়ানের কথার
প্রত্যুত্তর না করে ইয়ামিনের দিকে কাগজ এগিয়ে দিয়ে বলল, আমি সাইন করে দিয়েছি, এবার আপনিও করুন। বলেই সেখানে এক মুহূর্ত না থেকে বেরিয়ে গেল। ইয়ামিনের বিস্ময়ে জল হাঁ হয়ে গিয়েছে। ভাবতেও পারেনি এত সহজে মীরা তাকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ মীরা তো তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। ইয়ামিন মাথা ঘামালো না। রেদওয়ান তেজপূর্ণ স্বরে ইয়ামিনকে বলল, এই বেয়াদব মেয়ে, নিজেকে কি ভাবে? হ্যাঁ, চারোজ একটা। ইয়ামিন বুঝতে পারল রেদওয়ান এই কথাটা কোন প্রেক্ষাপটে বলেছে, তাই প্রসঙ্গ ঘুরিয়ে বলল, বাদ দে, আপদ বিদেয় তো হয়েছে। যে বাড়িটিকে আপন ভেবেছিল, আজ সেই বাড়িটি তাকে নির্দ্বিধায় বেরিয়ে এলো মীরা। দারোয়ান মীরাকে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যেতে দেখে অবাক হলেন। তার জানা মতে মীরার পরিবার নেই, তবে মীরা যাচ্ছে কোথায়? তিনি এগিয়ে প্রশ্ন করলেন। মীরামা, কোথায় যাচ্ছ তুমি? মীরা হাসল, মলিন হাসি, নির্লিপ্ত ভঙ্গিতে শুধালো, আজকেই শেষ, আপনার সাথে আর দেখা হবে না চাচা, ভালো থাকবেন। মীরার প্রতিটা কথা মাথার ওপর দিক থেকে গেল দারোয়ানের। তা দেখে মীরা কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। অজানা গন্তব্যহীন জায়গায় পাড়ি দিচ্ছে মীরা। বাসে উঠে নিজের সিটে বসে বাস ছাড়ার প্রহর গুনছে। প্রহর শেষে বাস ছাড়তেই ভাবলো ঢাকায় যে সে করবে কি করে খাবে। তার নতুন জীবনের আরেকটি অধ্যায় শুরু হবে সেখানে। মীরার মনে একাধিক প্রশ্ন, মস্তিষ্ক যেন একটারও উত্তর দিতে পারছে না। মীরার মনে কিঞ্চিত ভয় হানা দেয়। কি হবে তার? ব্যাগ থেকে দেনমোহরের সেই খামটা বের করলো। আন্দাজ করে বুঝালো এইখানে প্রায় 50,000-এর মতো আছে। ঢাকায় যেয়ে এই টুকিটাকি শুকনো খাবার কিনে নেবে, তারপর লেগে পড়বে একটা ফ্ল্যাটের খোঁজে, নয়তো কোনো জনবহুল জায়গায় রাত কাটিয়ে দেবে। একটা মেয়ের জন্য তা কতটুকু কষ্ট যার সাথে হয় সেই বোঝে। মীরা টাকার খামটা ব্যাগে পুরে জানালার বাইরে তাকালো। এক দমকা হাওয়া তার মুখমণ্ডলে পড়তেই খোলা চুলগুলো সরে গেল। গোছানো এক সাইডে রাখা চুলগুলো মুহূর্তেই অবিন্যস্ত হয়ে গেল। মীরার চুল মুঠো করে বাঁধতে ইচ্ছে হলো না। ইয়ামিনের সাথে থাকাকালীন কখনোই বাইরে খোলা চুলে বের হয়নি। ইয়ামিনের কড়া নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আজ যেন সে স্বাধীন পাখি। মীরা পরপর দুটো নিঃশ্বাস নিল। কতদিন পর শান্তিতে নিঃশ্বাস নিতে পেরেছে সে জানে না। বাইরের খোলা আকাশ দেখতে দেখতে মীরা তন্দ্রা ঘরে চলে গেল। ঘুমন্ত মীরা টেরও পেল না সামনে কি হতে চলেছে, তার জন্য কি অপেক্ষা করছে। চোখ দুটো খুলতেই মীরা নিজেকে সাদা চাদরের বিছানায় আবিষ্কার করলো। নিভু নিভু চোখে চারদিক বুলিয়ে সে বুঝতে পারল সে এখন হাসপাতালে উপস্থিত। হাতে ভর দিয়ে উঠে বসতে নিলে কয়েকজন অচেনা মুখমণ্ডল তার সামনে হন্তদন্ত করে উপস্থিত হয়। তাদের মধ্যেকার এক মেয়ে এগিয়ে এসে চিন্তিত গলায় বলে, তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে না তোমার? চমকপ্রদ চেহারা, নিম্ন স্বরে বলে, আমি কোথায়? মেয়েটা প্রশ্ন শুনে মৃদু স্বরে বলে, তুমি যে বাসে ছিলে সেই বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, পুলিশ যায় ওখানে। তোমার সাথে যারা আহত ও নিহত হয়েছে তাদের পরিবারের খোঁজ পাওয়া গেলেও তোমার পরিবারের খোঁজ পাওয়া যায়নি। ওই মুহূর্তে আমরা উপস্থিত ছিলাম সেখানে, তাই আমরা আমাদের সাথে করে তোমাকে নিয়ে এসে চিকিৎসা করাচ্ছি। মীরা শুদ্ধ হতবাক নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার দিকে। তার সাথে এত কিছু হয়েছে আর সে টেরও পায়নি। আত্মসম্মান একটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। মানুষ নিজের ভালোবাসাকেও বিসর্জন দেয় আত্মসম্মানের কাছে হেরে। মীরা নিজের আত্মসম্মান রক্ষার্থে 1 বছরের সংসার স্বামী ফেলে পাড়ি জমিয়েছে এক অজানা শহরে, নতুন গন্তব্যে, সুদূর ঢাকায়। আগামীতে কি হবে তার সাথে জানা নেই মীরার। সেই নতুন শহরে কতদিনই বা টিকতে পারবে সেও জানে না মীরা। নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করার পর তার মস্তিষ্ক যেন শূন্য হয়ে গিয়েছে, পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছে। এই দুর্বল শরীর নিয়ে সে উঠবে কি করে? নিজের জন্য আশ্রয়স্থল খুঁজবে কি করে? তার টাকাগুলো তার কাছে নেই। নিজেকে এই মুহূর্তে সবচেয়ে অসহায় নির্জীব এক প্রাণী লাগছে মীরার। এই মেয়ে, ঠিক আছো তুমি? কারো বিচলিত প্রশ্ন। মীরার হতবুদ্ধি হয়ে নজর দেয় তার উপর। মেয়েটির অস্থির দুটি চোখখানা দেখে মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মেয়েটা হতবাগের ন্যায় চেয়ে বলে,
কাঁদছো কেন তুমি? মীরাকে প্রশ্ন করেও জবাব পেল না মেয়েটি। হঠাৎ দৃষ্টি ফেলে বলে, এই মুহূর্তে তোমার উপর দিয়ে কি যাচ্ছে তাই একটু হলেও আজ করতে পারছি। আচ্ছা, তুমি কি এই শহরে নতুন? মীরা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয়। হুম। মেয়েটি আহতপূর্ণ দৃষ্টি ফেলে মীরার পানে। মীরা স্তব্ধ হয়ে বসে আছে। মেয়েটি শুষ্ক কষ্ট অনুভব করলো মীরার জন্য। এই শহরে তোমার কেউ আছে? না। মীরা সোজা সাপটা উত্তর দিয়ে ক্ষান্ত হলো। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার নামটা কি বলতে পারবে? মীরা। নির্বিকার উত্তর। তোমার কি যাওয়ার জায়গা নেই? মীরা অন্যমনস্ক থেকে মুখ ফসকে বলে উঠল, না। মেয়েটি খানিক অবাক হলো মীরার জবাবে। এত বড় শহরে এই তরুণী একা থাকবে, তার জন্য কতটুকুই বা নিরাপদ? মেয়েটি নিজের চিন্তা ব্যক্ত না করে মন্থর গলায় বলল, আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে কি চলবে? মীরা শুনে লজ্জিত বোধ করলো। বুঝতে পারলো মুখ ফুসকে কথাটা বলে ভুল করেছে। সে কারো দয়ার পাত্রী হতে চায় না। যেখানে সে নিজের আত্মসম্মান রক্ষার্থে স্বামীর বাড়ি ছেড়েছে, সেখানে সে কোনো দিনও আত্মসম্মানের পরোয়া না করে অন্যের সাহায্য নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে পারবে না। মীরা অস্ফুষ্ট সুরে উত্তর দিল, আমি আপনার সাহায্য নিতে পারবো না। আপনি এমনিতেই আমার চিকিৎসা করিয়ে আমাকে ঋণী করে দিয়েছেন। মেয়েটি চমৎকার হাসলো। উত্তরে বলল, তোমাকে না আমার বেশ লেগেছে। আমার কোনো ছোট বোন নেই জানো, তাই আমি চাচ্ছি তোমাকে আমার বাড়িতে ছোট বোন করে নিয়ে যেতে। যাবে কি? মীরা চমকালো, চকিত নয়নে তাকালো মেয়েটির দিকে। শ্যামলা গরনের মায়াবী মুখটি ফুটে উঠেছে। কি অপরূপ সৌন্দর্যে আচ্ছাদিত মেয়েটি। না আপু, আমার পক্ষে সম্ভব না আপনাদের বাড়িতে আশ্রিতার মতো পড়ে থাকা। আপু বলে যেহেতু ডেকেছো, সেহেতু আপুর দায়িত্ব পালন করতে কেন আমাকে পিছিয়ে দিচ্ছ মীরা? আদ্রিকার অভিমানী স্বর। মীরা অবাক হলো। মেয়েটা এত দ্রুত কি করে তাকে আপন করে নিতে পারলো। মীরা নতজানু হয়ে বলল, আমি শুধু শুধু আপনাদের বোঝা হয়ে থাকতে পারবো না আপু। সমস্যাটা একান্তই আমার। আমি কাউকে জড়াতে চাই না। আদ্রিকা ভ্রু কুঁচকে তাকালো। তেজপূর্ণ স্বরে বলল, বোঝা হয়ে থাকতে কে বলেছে তোমায়? এই শোনো মেয়ে, তোমার এই শহরে কেউ নেই। এত বড় শহরে এক তরুণীর একা থাকা মানে কি জানো? তোমার মাথার উপর কোনো ছাদ নেই, কোনো ক্ষতি হলে নিজের জীবন নিয়ে কি কোনো ভয় ডর নেই নাকি? আছে, তবে আমি কারোর বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে চাই না। ওকে ফাইন, তুমি আমাদের বাড়িতে ভাড়া দিয়ে থেকো, তবুও আমার সাথে আমার বাড়ি আসো। এই মুহূর্তে তুমি একা একটা মেয়ে, এত বড় শহরে থাকতে পারবে না। জীবন অত সহজ না যতটা তুমি ভাবছো। মানুষ তোমার জীবনে আসবে, তোমাকে বুঝবে, তুমি তাদের জীবনে সবচেয়ে মূল্যবান কেউ। তারপর একটা সময় তোমাকে ছন্নছাড়া করে দিয়ে যাবে। আদ্রিকার কথা গভীর চিন্তায় ফেলে দিল মীরাকে। কিয়ৎক্ষণের জন্য মীরার কাছেও মনে হচ্ছে আদ্রিকার সাথে তার বাড়ি যাওয়াই শ্রেয়। সে তো আর ওইখানে ফ্রি থাকবে না, ভাড়া দিয়েই থাকবে। ছোটখাটো একটা জব খুঁজবে সে। আমি যাব, তবে ওখানে থাকলে আমি আমার বাসার ভাড়া দিব। মানা করবেন না দয়া করে। আচ্ছা, আমি তোমাকে অন্য জামা দিয়ে যাচ্ছি। হাসপাতালের এই জামাটা খুলে ওটা পরে নাও। বলেই বেরিয়ে গেল আদ্রিকা। ততক্ষণ চুপ করে থাকা বাকি সদস্য আদ্রিকার পিছে পিছে বের হলো। তাদের যেতেই মীরা নিজের চিন্তায় ডুব দিল। নতুন এক বাড়ি যাচ্ছে, সেখানে কি করে মানিয়ে নেবে নিজেকে? ওখানের মানুষেরা কেমন হবে? কেউ যদি তাকে পছন্দ না করে তবে সে যাবে কোথায়? শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য সে আদ্রিকার সাথে যেতে রাজি হয়েছে, নয়তো সে কখনোই যেত না। অচেনা একটা মেয়েকে নিজের বাসায় থাকতে বলা কি উচিত হয়েছে তোর আদ্রিকা? আদ্রিকার প্রশ্ন শুনে ব্রু কুঁচকে তাকালো। হাতে জামা তুলতে তুলতে বলল, হ্যাঁ হয়েছে। কেন? মেয়েটা তোর পূর্ব পরিচিতও না, তবে কেন এত দরদ দেখাচ্ছিস রাস্তার মেয়েকে? বহুরূপীও তো হতে পারে। বান্ধবীর কথায় নাক মুখ কুঁচকে গেল আদ্রিকার। চবর্গীয় উচ্চারণ করে বলে, মেয়েটা আমার চেনা জানা না হলেও ওর কথা শুনে যা বুঝলাম ও অনেক অসহায়। ওর যাওয়ার কোনো জায়গা নেই। আমি ওকে বাসা দিয়ে যদি সাহায্য করে পুণ্য কমাতেই পারি, তবে সাহায্য করতে সমস্যা কোথায়? এমনিতেও আমাদের বাড়ির ভাড়াটিয়ারা গত মাসে ভাড়া ছেড়ে দিয়েছে। একটা ফ্ল্যাট 1 মাস ধরে পড়ে আছে।
কথাগুলো বলেই আদ্রিকা সবাইকে ঠেলে কেবিনের ভেতর প্রবেশ করলো। সবাই চোয়াল হা করে তাকিয়ে আছে আদ্রিকার পানে। আদ্রিকার এ রূপ যেন কারোরই হজম হচ্ছে না। মানুষের প্রতি এত দরদ আদ্রিকার কেন কোনো কালেই ছিল না। আচমকা আশ্রয়হীন মীরাকে দেখে তার কি হলো কে জানে। আদ্রিকা কেবিনে প্রবেশ করে মীরাকে তাড়া দেখিয়ে বলল, মীরা দ্রুত ফ্রেশ হও, এই জামা ধরো। আজ বাড়িতে আমার বড় ভাই আসবে। যদি বাড়িতে দ্রুত না যেতে পারি তবে আমার কপালে শনি আছে। বলেই হাসতে হাসতে লাগলো আদ্রিকা। মীরা জোরপূর্বক হেসে জামা হাতে নিয়ে ফ্রেশ হতে গেল। গাড়ি ট্রেনের গতিতে এসে থামলো বিলাসবহুল এক বাড়ির সামনে। বাড়ির ঠিক সামনের দরজায় নেম প্লেটে আঁকাবাঁকা ভাবে লেখা হুমায়ুন মঞ্জিল। জলজল করছে। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। বারবার তার বুক চিরে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। তার নতুন জীবনের সূচনা বোধহয় এখান থেকেই শুরু। এই বাড়ি থেকেই শুরু হবে তার জীবনের সংগ্রাম। এই বাড়ির মানুষরা কি তাকে আদৌ মেনে নিবে? তাদের কাছে তো সে নিতান্তই এক রাস্তার মেয়ে। আদ্রিকার বেশভূষা দেখে সে যতটা বুঝলো আদ্রিকা বেশ বড়লোক পরিবারের মেয়ে। আদ্রিকার স্ট্যাটাসের সাথে তার তো যায় না। তবে কেন আদ্রিকা তাকে এই বাড়িতে নিয়ে এলো? হুট করে কেউই এক অচেনা মেয়েকে বাড়ি নিয়ে আসে না, কিন্তু আদ্রিকা এসেছে। এর পেছনে কি কোনো রহস্য আছে, নাকি সে মানব দরদি বলে তাকে সাহায্য করেছে? হতেও পারে আদ্রিকা মানবতার খাতিরে তাকে এখানে এনেছে। মীরা বের হও, এসে পড়েছি আমরা। আদ্রিকা মীরাকে বের হতে বলে চলে গেল ভেতরে। মীরা মন্থর পায়ে টলমল করে বেরিয়ে এলো গাড়ি থেকে। ভেতরে যেতে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। আদ্রিকা তাকে এইভাবে রেখে গেল কেন? তার তো মনে হয় না অস্বস্তিতে বাড়ির মাটিতেও পা পড়বে। অস্বস্তি কাকে বলে তা আজ মীরা ক্ষণে ক্ষণে টের পাচ্ছে। তাকে ভেতরে যেতে বলে সবাই চলে গিয়েছে, তবে কেউ তাকে সাথে করে নিয়ে গেল না কেন? যদি এইভাবে একাই ফেলে যেত তবে আসতে বলেছিল কেন? আদ্রিকার ওপর কিঞ্চিত অভিমান জমল মীরার। গৃহে প্রবেশ করবে নাকি না ভেবে শেষ অবধি গৃহের মাটিতে পা রাখলো। শরীর কাঁপুনি দিয়ে উঠল মীরার। এখন থেকে সেও এখানেই থাকবে। এখানে সে নিজের নতুন জীবনের সূচনা করবে। প্রয়োজন জিনিস কিনতে হবে মীরার, তবে টাকা? তপ্ত শ্বাস ফেলল মীরা। বড় বড় মুখ করে ভাড়ার কথা ঠিকই বলে দিয়েছে, তবে এখন সে টাকা পাবে কোথায়? না আছে চাকরি, আর না আছে সেই 50,000 টাকা। শূন্য হাতে এখন সে কি করবে ভেবে কুল পাচ্ছে না। বাড়িতে প্রবেশ করার পর মীরা লক্ষ্য করলো বাড়িটি বাহির থেকে যতটা আকর্ষণীয়, ভিতর থেকে তার চেয়েও বেশি আকর্ষণীয়, পরিপাটি ও মনোমুগ্ধকর। মীরা প্রথমে ভেবেছিল ভেতর দিক থেকে সাধারণ ডুপ্লেক্স বাড়ির মতো হবে, তবে না, এটি ভেতর থেকে কয়েকটা ফ্ল্যাটের মতো বিভক্ত। মীরা বুঝতে পারল না কোথায় যাবে, কি করবে। তখনই হন্তদন্ত করে সিঁড়ি থেকে নেমে এলো আদ্রিকা। ভাবভঙ্গিতে তার চিন্তিত। মীরার সন্নিকটে এসে ব্যথাতুর দৃষ্টিতে চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও মীরা। আমার ভাই এতদিন পরে দেশে ফিরেছে, তাই একটু বেশি উত্তেজিত ছিলাম। তোমাকে সাথে করে নিতে পারিনি, তবে আমার বন্ধুদের তো বলেছিলাম তোমাকে সাথে করে নিয়ে আসতে। পর মুহূর্তে তেজপূর্ণ দৃষ্টিতে চেয়ে ঝাঁঝ মিশ্রিত গলায় বলে, ফাজিলগুলো জেনে বুঝে তোমাকে একা রেখে দিয়েছে। সব কটাকে আজ উচিত শিক্ষা দিব। মীরা মিহি হাসলো। আদ্রিকার মীরার হাত শক্ত করে বলল, এইখানের কর্নারের ফ্ল্যাটটা বাদে সবগুলোতেই ভাড়াটিয়া থাকে। এর ওপরে আমাদের বাসা। আমাদের পরিবারটা অনেক বড়, যৌথ পরিবার যাকে বলে। মীরা নিশ্চুপ থেকে শুনে গেল আদ্রিকার প্রতিটা কথা। আদ্রিকা হাত ধরে তাকে বাড়ির ভেতর নিয়ে গেল। মীরা অবাক হয়ে বাসাটা দেখতে লাগলো। এমন সুষ্ঠুভাবে বাসা বানানোর পরিকল্পনা সবার মাথায় আসে না। মীরা বাড়িটা দেখে মুগ্ধ হলো। সবকিছু পরিপাটি করে রাখা। এই ফ্ল্যাট হলেও বেশ বড় জায়গা জুড়ে রয়েছে। দরজা দিয়ে প্রবেশ করতেই হলরুম পড়ে। সবাইকে সোফায় বসে গল্প করতে দেখে মীরা অপ্রস্তুত হয়ে গেল। তার হাত পা কাঁপছে মানুষগুলোকে দেখে। হয়তো নতুন পরিবেশের আসার জন্য তার মধ্যে ভয় কাজ করছে। হ্যাঁ, তাই হবে হয়তো। মীরা শুকনো ঢোক গিলে আদ্রিকার দিকে তাকালো। সে হাসি মুখে মীরাকে নিয়ে বাসায় প্রবেশ করলো। সবার নজর প্রথমে মীরার দিকে না পড়লেও যখন পড়লো, সবার জোয়াল হা হয়ে গেল মীরাকে দেখে।
সেটা মীরা বুঝতে বেশি বেগ পেতে হয়নি। অপ্রস্তুত ভঙ্গিতে আদ্রিকার পানে নজর দিল। আদ্রিকা তার দিকে তাকিয়ে ইশারায় ভয় না পাওয়ার জন্য আশ্বাস দিয়ে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলল, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? এক মাঝবয়সী মহিলা গম্ভীর স্বরে বলে ওঠেন, ওকে আদ্রিকা। মীরা। মীরার দিকে ইশারা করে বলল আদ্রিকা। আমি ওর নাম জানি না, কে ও? আদ্রিকা কোনো ভাবান্তর ছাড়া জবাব দিল, ও তো আমার এক অনলাইন বান্ধবী। ও পড়ালেখার জন্য ঢাকায় এসেছে। এখানে ওর থাকার জন্য কেউ নেই, তাই আমি বলেছি আমার বাসায় থাকতে। মুহূর্তেই মাঝবয়সী মহিলার মুখশ্রী থেকে গম্ভীর ভাবটা উবে গেল। হাসি মুখে এগিয়ে এসে বললেন, ও তাই বলো, ভাবছিলাম তুমি কাকে না কাকে নিয়ে এসেছো। বলেই মীরার দিকে এক পলক তাকালেন। আপাদমস্তক পর্যবেক্ষণ করে বললেন, তোমার নাম মীরা? মীরা জোরপূর্বক হাসল, নাজুক স্বরে বলল, জি। মহিলা মনোমুগ্ধকর দৃষ্টিতে চেয়ে বললেন, মাশাল্লাহ, নামটার মতোই সুন্দর তুমি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? এসো এখানে বসো তুমি। মীরা অপ্রস্তুত হাসল মহিলার দিকে তাকিয়ে। তিনি মীরার হাত খপ করে ধরে সোফায় জোরপূর্বক বসিয়ে দিয়ে কাউকে আদেশের সুরে বললেন, শাহিদুন, জলদি সবার জন্য চা নিয়ে এসো। বাসায় মেহমান এসেছে, তার জন্য আরেক কাপ চা এনো। মীরা বুঝতে পারল মহিলাটি বাড়ির সহায়তাকারীর আদেশ করেছেন। নতজানু হয়ে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল তাকে পর্যবেক্ষণ করে কয়েক জোড়া অচেনা তীক্ষ্ণ দৃষ্টি। নড়ে চড়ে বসল মীরা। মার্জিয়া বেগম অস্থির হয়ে বললেন, মীরামা, সমস্যা হয়েছে কোনো? মীরা চটজলদি দুপাশে মাথা নাড়িয়ে নত হলো। মার্জিয়া বেগম নিশ্চিন্তে রান্নাঘরে গেলেন। তার যেতেই এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো মীরার কর্ণকুহরে। নিজের এই ছোট জীবনে সে প্রথমবার ইয়ামিনের কণ্ঠস্বরের প্রেমে পড়েছিল। এই পুরুষটার ও কণ্ঠস্বর কেন ইয়ামিনের মতো? তার এই কালো অতীত কি তার পিছন ছাড়বে না কোনোদিন? মীরা আর দৃষ্টিতে তাকালো পুরুষালী কণ্ঠের পুরুষটির দিকে। তিনি মীরার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আদ্রিকা, তোর যে কোনো অনলাইন ফ্রেন্ডও আছে তা মাত্র জানলাম। মীরা ভয়ে ভয়ে ঢোক গিলল। তবে কি সে এখন ধরা খেয়ে যাবে যে সে আদ্রিকার বান্ধবী না? সত্য কখনো আড়াল হয় না। যতই মিথ্যা বলা হোক না কেন, সত্য একদিন না একদিন সবাই জানবেই। মীরার মনে কিঞ্চিত ভয় হানা দিল। তারা যদি জানতে পারে সত্যটা, তবে কি তারা তাকে বাড়ি থেকে বের করে দিবে? তখন সে যাবে কোথায়? মীরা ভীতু নয়নে আদ্রিকার দিকে তাকালো। আদ্রিকার মধ্যে কোনো ভাবান্তর নেই। সে সোজা সাপটা বলল, সবকিছু কি তোমাকে বলা যায় নাকি ভাইয়া? আদ্রিক থতমত খেল। বিরক্ত হয়ে চবর্গীয় উচ্চারণ করে বলে, আমি তোর বড় ভাই, আমাকে বলবি না তো কাকে বলবি? আদ্রিকা উপহাসের সুরে বলল, আচ্ছা মানলাম, তবে মীরার ব্যাপারে জানার তোমার এত কিউরিসিটি কেন? সামথিং রং? আদ্রিকার কথায় আদ্রিক ও মীরা দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। আদ্রিক ইতস্তত হয়ে ওঠে, দাঁড়ায়, কর্কশ গলায় বলে, ফাজিল, বড় ভাইয়ের সাথে কেউ উপহাস করে? আদ্রিকা উত্তর দিল না। আদ্রিকও এই প্রসঙ্গে কথা না বলে হনহন করে নিজের রুমে চলে যায়। আদ্রিকের যেতেই আদ্রিকার চাচা বলে ওঠেন, আদ্রিকার কথায় মাইন্ড করো না, ও না আসলে এমনই বেপরোয়া ধরনের। মনে নিও না মা, মীরামা। মীরার মনটা আনন্দে ভরে ওঠে। এই বাড়িতে প্রবেশের পর থেকেই সকলে তাকে মীরামা বলে চলেছে। মাতৃপিতৃহীন এক মেয়ের কাছে এর থেকে আনন্দের কি হতে পারে যে তাকে কেউ ভালোবাসে, আদর করে মা ডাকছে। মীরা মুচকি হেসে বলল, মনে নেইনি আঙ্কেল। আদ্রিকের চাচা হাসলেন, কিছুটা অভিমানী সুরে বললেন, আঙ্কেল, এখন থেকে যেহেতু এই বাড়িতে থাকবে, সেহেতু ওদের সবার মতোই আমাকে কিন্তু বাবা রাখতে হবে, নয়তো খুব রাগ করব কিন্তু। মীরা চমৎকার হাসল। আনন্দে চোখ উপচে জল গড়িয়ে পড়ল। সকলের বিস্ময়পূর্ণ দৃষ্টি ফেলল মীরার উপর। আদ্রিকের চাচা অনন্ত হুমায়ুন বললেন, এ কি, কাঁদছো কেন মীরামা? মীরা তড়িৎ নিজের চোখের পানি মুছে বলল, মা বাবা না থাকায় এত ভালোবেসে কেউ ডাকেনি আমায়, তাই খুশিতে কান্না পেল। মীরার কথায় আর এক দফা অবাক হলো সবাই।
অন্তত হুমায়ুন মীরার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাকে তুমি বাবার মতোই ভেবো মীরামা। কে এই মেয়ে? কোথা থেকে এসেছে? বলতে বলতেই নেমে এলেন এক ব্যক্তি। তার কণ্ঠস্বর অনুসরণ করে সকলে তার দিকে তাকালো। সকলের চেহারা বিস্ময়ে কৌতূহলে হা হয়ে গেল। হলরুমে পিন পিন নীরবতা। সকলের দৃষ্টি বিস্ময় কৌতূহলপূর্ণ। মীরার চোয়াল বিস্ময়ে হা হয়ে গিয়েছে। মীরার ধ্যানে এক ভরাট কণ্ঠস্বর কর্ণকুহর পৌঁছালো মীরার। কি হয়েছে? তোমরা এইভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? এর আগে দেখোনি? আদ্রিকা নির্বিকার ভঙ্গিতে বলে, বড় আব্বু, তুমিও আদ্রিক ভাইয়ের সাথে দেশে এসেছো? আদ্রিকা যাকে বড় আব্বু বলে সম্বোধন করেছে তার দিকে তাকালো মীরা। পূর্ণ দৃষ্টি ফেলল তার উপর। বিস্ময়ে তার চোয়াল হা হয়ে গিয়েছে। সাহিল হুমায়ুনের দৃষ্টি পড়ে সোফায় বসে থাকা মীরার দিকে। এটাকে? মীরার দিকে ইশারা করে বললেন সাহিল হুমায়ুন। আদ্রিকা স্পষ্টভাবে জবাব দিল, আমার বান্ধবী। সাহিল হুমায়ুন এগিয়ে আসতে আসতে বললেন, ওর সাথে কি করে পরিচয় হয়েছে তোমার? অনলাইনে। সোজা সাপটা জবাব দিল আদ্রিকা। একদম নিয়ে ফের বলল, মীরা পুরো তোমার কার্বন কপি বড় আব্বু। আমরা সবাই দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এতটা মিল থাকে কি করে দুজন অপরিচিত মানুষের মধ্যে? সাহিল আর চোখে মীরার দিকে তাকিয়ে বললেন, পৃথিবীতে একই দেখতে 7 জন মানুষ আছে, তাই অবাক হওয়ার কিছু নেই, স্বাভাবিক। আদ্রিকা ঠোঁট এলিয়ে হেসে বলে, আচ্ছা বাদ দাও, তুমি হঠাৎ দেশে এলে কেন? প্রায় 19 বছর ধরে বাংলাদেশে আসি না। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো, কিন্তু কাজের চাপে আসা হয়নি। এখন শুনলাম আদ্রিক আসবে, তাই ওর সাথে দেশে এসে পড়লাম। খুশি হওনি আমি আসায়? আদ্রিকা উৎফুল্ল হয়ে বলে, না, তা কেন হবে? তুমি আসায় আমি খুশি হয়েছি অনেক। ফের বলল, বড় আব্বু, কি এনেছো আমাদের জন্য? আদ্রিকার কথা শেষ হতেই সবাই হই হই করে লাফিয়ে উঠল। অর্থাৎ তাদের এই একই প্রশ্ন। তাদের চিৎকার শুনে আদ্রিক নিজের ঘর থেকে বেরিয়ে এলো। দাঁতে দাঁত চেপে আদ্রিকাকে বলল, কেন? আমি যা দিয়েছি তাতে তোদের হয় না? আরো লাগবে? লোভী সবগুলো। আদ্রিকা তেজপূর্ণ দৃষ্টিতে আদ্রিকের দিকে তাকিয়ে রাগী সুরে বলে, তোমার কি? আমি বড় আব্বুকে বলেছি কথার মাঝে ফোড়ন কাটার স্বভাবটা ঠিক করো। আদ্রিকার কথায় সকলে হেসে উঠল। আদ্রিক প্রত্যুত্তর না করে নিজের ঘরে যেয়ে পুনরায় সশব্দে দরজা লাগিয়ে দিল। আদ্রিকা তা অগ্রাহ্য করে সাহিলের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সাহিল ঠোঁট এলিয়ে হেসে বলে, তোমাদের সবার জন্য অনেক কিছু এনেছি, কাল দিবনে। এখন অনেক রাত হয়ে গেছে। বলেই মীরার দিকে ইশারা করে বললেন, এই মেয়েটাকে দেখে টায়ার্ড মনে হচ্ছে, ওকে ওর রুম দেখিয়ে দিয়ে আসো। সাহিলের কথায় আদ্রিকা বলল, ও হ্যাঁ, মীরা চলো তোমাকে তোমার ফ্ল্যাটে নিয়ে যাই। তৎক্ষণাৎ মার্জিয়া বেগম সেখানে এসে অস্থির গলায় বলেন, ফ্ল্যাট মানে কি বলছিস তুই আদ্রিকা? মীরা তো ফ্ল্যাটে থাকবে। মীরা বুঝতে পারলো আদ্রিকা ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে। মার্জিয়া বেগম অভিমানী চোখে তাকিয়ে কিছু বলার কোনো প্রস্তুতি নিচ্ছেন, তা দেখে মীরা অপ্রস্তুত হাসলো। মীরামা, আমাদের বাসায় একটা রুম থাকা সত্ত্বেও তুমি আলাদা থাকবা কেন? ছি ছি, অতিথি আল্লাহর উপহার। অতিথিকে বেজার করা মানে আল্লাহকে বেজার। এক পা এমনিতেই আমার কবরে, এখন অতিথিকে বেজার করে পাপ করতে চাই না আমি। কথায় আছে, মানুষ ফাঁসলে সব দিক থেকেই ফাঁসে। ঠিক মীরাও ফেসেছে, তা ফেসেছে সব দিক থেকেই ফেসেছে। মানুষটা যেন মুহূর্তেই তার মায়ের স্থান দখল করে নিয়েছে। চাইলেও তার কথাকে অগ্রাহ্য করে মানা করতে পারছে না। যদি মন খারাপ করে এই ভেবে অন্তত হুমায়ুন মার্জিয়া বেগমের কথায় সায় জানিয়ে বলেন, অতিথি মানুষ আলাদা থাকবে কেন? আমাদের সাথে আমাদের পরিবার সদস্যদের মতো থাকবে যতদিন এই বাড়িতে আছে। মীরা বিচলিত দৃষ্টিতে তাকালো আদ্রিকার দিকে। আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলে, আমাকে বলে কি লাভ? আমি তো 100 বারকে বলেছিলাম, আমার কথা তো শোনেনি। তোমরাই কিছু বলো। মার্জিয়া বেগম আর অনন্ত হুমায়ুনের জোড়াজোড়িতে শেষে মীরা রাজি হলো। সাহিল হুমায়ুনের দিকে নজর পড়তেই মীরা তার চোখের কোণে জল দেখতে পেল। সাহিল হুমায়ুন তাকে খেয়াল করে দ্রুত চোখে জল মুছে তড়িৎ গতিতে পা চালিয়ে হলরুম প্রস্থান নিলেন। মীরা আর অর্থ বুঝল না।
মার্জিয়া বেগম আর আদ্রিকা মিলে তাকে গেস্ট রুমে নিয়ে গেল। এখন থেকে সে এখানেই থাকবে। মানুষগুলোকে মীরা যতটা খারাপ ভেবেছিল, তারা মীরার কল্পনার চেয়েও বেশি ভালো। তাদের মন ভীষণ ভালো, সহজেই তারা মানুষের সঙ্গে মিশে যায়। আচ্ছা, তার কপালে এত সুখ সইবে তো? যেদিন তারা সত্য শুনবে সেদিন কি এত ভালো ব্যবহার করতে পারবে? সে ডিভোর্সে জানার পর তাদের প্রতিক্রিয়া কেমন হবে? মীরা ভাবতে পারল না। আদ্রিকার থেকেও এই কথা লুকিয়েছে সে। আদ্রিকাকে সে সত্যিটা বলে দেবে। কাউকে সে ধোকা দিতে চায় না। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় ছেলেটার চেহারা ভেসে উঠল মীরার চোখে। মীরা ভীতু দৃষ্টিতে চেয়ে বলল, আপনি এখানে? ছেলেটা মীরাকে অগ্রাহ্য করে বলল, আমার বাড়ি, আমার ছাদ, আমি থাকবো না তো কে থাকবে? মীরা অপ্রস্তুত হয়ে বলল, আমি ওইভাবে বোঝাতে চাইনি, আপনি আমাকে ভুল বুঝছেন। সমস্যা নেই। আপনি এত রাতে এখানে? ঘুম আসছিল না, তাই ছাদে এলাম। ছাদে এসে চিৎকার করতে নিচ্ছিলেন কেন? মীরা ইতস্তত বোধ করলো খানিকটা। শুকনো ঢোক গিলে বলল, আসলে আপনাকে এত রাতে ছাদে দেখে ভয় পেয়েছিলাম। আদ্রিক শব্দহীন হাসলো, বলল,